তুমি যদি বলো কানা, লুলা, প্রতিবন্ধী, অথবা আজকে কোনো নবজাতক হইছে, সে নার্সের কোলে আছে, মায়ের কোলে এখনো আসে নাই, সেই বাচ্চাও তার শব্দ দিয়ে বলে দিবে ফ্লুইড মোজাইক মডেল আসবেই। আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের জীববিজ্ঞানের অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় লেকচারের বর্ধিত অংশের যে লেকচারটি সেটি হচ্ছে কোষ ঝিল্লি। আমরা দেখে নিব আজকে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে কি কি জানবো এবং কি কি শিখবো। এই বর্ধিত অংশে থাকতেছে আমাদের কোষ ঝিল্লির গঠন, তারপর হচ্ছে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান কি কি, কোষ ঝিল্লির ভৌত উপাদানগুলো কি কি, এবং কোষ ঝিল্লির কাজ কি কি হতে পারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেই টপিকসটাতে এখন ফোকাস করব কোষ ঝিল্লি। লুক এট কোষ ঝিল্লি কি। দেখো, তোমরা অবশ্যই শুনেছো যে কিউ প্লাওয়ার নামে একজন সায়েন্টিস্ট, যিনি এটার নাম রেখেছিলেন প্লাজমা লেমা। তাছাড়া কোষ ঝিল্লির আরো অনেকগুলো নাম আছে, ড্যাসমোসোম থেকে শুরু করে প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি। আমরা সায়েন্টিস্ট কার্ল নাগেলির নাম শুনেছিলাম, যিনি সর্বপ্রথম কোষ ঝিল্লি নামটার আবির্ভাব করেছিলেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি সংজ্ঞাটা, স্পেশালি আমাদের পরীক্ষায় সংজ্ঞাটা বেশি আসে কোষ ঝিল্লি কাকে বলে, যদি এরকম না হয় যে প্লাজমা লেমা কাকে বলে, এইরকমও যদি না হয় ড্যাসমোসোম অথবা প্লাজমা মেমব্রেন কি, সবগুলোর অ্যান্সার কিন্তু একই হবে। আরেকটা জিনিস শিওর শর্ট যেটা, সেটি হচ্ছে তুমি যদি কোষ ঝিল্লি বা যে কোনো ডেফিনেশন নিজ থেকে বানিয়ে লেখো তাহলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই আমাদের যে প্রিয় রাইটার আছেন আবুল হাসান স্যার বা অন্যান্য রাইটারদের বই থেকে যে সংজ্ঞা দেওয়া থাকবে সেটি তোমাকে শিখতে হবে। সো আমরা এখানে আমাদের ওমেগার যে ব্যানার আছে সেখানে আমরা আজকে সংজ্ঞাটি এমনভাবে উপস্থাপন করব যেখানে তুমি সব বইয়ের সংজ্ঞাটা একসাথে এখানে পেয়ে যাচ্ছ। কি সেই সংজ্ঞা, আসো। এখানে বলা হয়েছে যে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, অর্থাৎ সূক্ষ্ম বলতে এখানে বুঝেছি মাইক্রোস্কোপিক্যালি, ঠিক আছে, স্থিতিস্থাপক মানে ইলাস্টিক, এটা কিন্তু সংকোচন প্রসারণে সক্ষম। দ্যাট হচ্ছে বৈষম্য ভেদ্য, যেটাকে আমরা বলে থাকি যে বৈষম্য ভেদ্য পর্দা হচ্ছে সিলেক্টিভলি মেমব্রেন, যেখান দিয়ে শুধু দ্রাবক যেতে পারবে, দ্রব না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে দ্রাবক কি সিঙ্গেল যায়, দ্রাবক কি দ্রবণ আকারে যায়? দ্রবণ হলে তো সেখানে লবণও থাকবে। এই যে কমপ্লেক্স যে ওয়ার্ডটা, সেটি জানতে হলে পুরো লেকচারটি তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে প্রোটোপ্লাজম কি আদৌ মিনারেল ওয়াটার্স কিংবা মিনারেল যে সল্টগুলো আছে বা মেটাবলিক যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো কি এর ভিতর দিয়ে যেতে পারে? আমরা সেই কথাগুলো আজকে পুরো লেকচারে ইনশাল্লাহ তোমাদের জন্য দেব। তাই মনোযোগ সহকারে পুরো লেকচারটি শুনবা এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবকে আমাদের লেকচারটি দেখার জন্য সুযোগ করে দিবা। তারপরে আসো লিপোপ্রোটিন। দেখো, লিপোপ্রোটিন হচ্ছে লিপিড এবং প্রোটিন এর কনজুগেট, অর্থাৎ সমন্বয় কিংবা আমরা বলতে পারি যুগ্ম। লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব ফ্রেশ ত্রিস্তরী, কয়টা স্তরী? ত্রিস্তরী, মানে তিনটা লেয়ার থাকবে। হ্যাঁ, ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে আমরা কি বলবো? প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। সো অনেকে প্রশ্ন করে, স্যার আপনারা যে বায়োলজি পড়ান সেটা কি শুধু একাডেমিক কেন্দ্রিক হয় নাকি আমাদের অ্যাডমিশনটা অনেকটা কভার হবে? প্রিয় শিক্ষার্থীরা, ওমেগাতে যতগুলো লেকচার তোমরা পাবা সবগুলো লেকচার একাডেমিক কেন্দ্রিক না। আমরা আমাদের প্রত্যেকটা লেকচারকে মিনিমাম 90% উপরে উঠাই। এখন তুমি যদি বলো স্যার আমার তো A+ পাইতে হলে 60% কিংবা 80% হলেই হয়ে যায়, হ্যাঁ আমিও সেটা স্বীকার করি। বাট যারা মেডিকেল অ্যাডমিশন দেওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য আমাদের প্রত্যেকটি লেকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল। কেন জানো? কারণ হচ্ছে আমরা সাধারণত বায়োলজিতে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে কিংবা ম্যাথে এক রাইটারের বই ফলো করি না। আমাদের বায়োলজি প্রতিটি লেকচার সাজানো হয় এমনভাবে যেখানে তুমি বোটানিতে আমাদের আবুল হাসান স্যার, মাজেদা ম্যাডাম অথবা আলিম স্যার, নীলুফার নাসরিন, নাসিম বানু এবং ইম্পেরিয়াল কলেজের নাদির স্যার সকল রাইটারের বই থেকে, পাশাপাশি জালাল স্যার এবং আজমল স্যার সকল রাইটারের বই থেকে আমরা কিঞ্চিত অংশ নয়, একেবারে গভীর থেকে গভীরতম যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা আমাদের এই লেকচারে ফুটিয়ে তুলি এবং আমরা বলে দেই কোনটা তোমার অ্যাডমিশনের জন্য, কোনটি তোমার একাডেমিকের জন্য এবং কোনটি তোমার ব্যক্তিগত লাইফের জন্য কাজে লাগবে। সো আমরা আজকে এই লেকচারটি দেখলেই বুঝবা তোমরা যে আসলে আমরা কতটা তথ্যবহুল লেকচার তোমাদের জন্য উপস্থাপন করি। এবার আসো প্লাজমা লেমা কিংবা কোষ ঝিল্লিকে আমরা আরো কি কি নামে অভিহিত করতে পারি। এটাকে প্লাজমা লেমা বলা হয়, সাইটো মেমব্রেনও বলা হয়, সাইটো মেমব্রেন অথবা বায়ো মেমব্রেন। তাহলে কতগুলো নাম চলে আসলো, রাইট? এবার আসো কার্ল নাগেলি, সর্বপ্রথম কার্ল নাগেলি। তুমি যদি কার্ল নাগেলির কথা শুনো, এবারে কার্ল নাগিনি না, কার্ল নাগেলি, ঠিক আছে, একজন বিজ্ঞানী। না গেলি, কেন গেলি না?
দ্যাট ইজ কার্ল নাগেলি, সম্মানিত একজন বিজ্ঞানী স্যার। সো আমরা স্যার বলে সম্বোধন করি সকল বিজ্ঞানীকে, কারণ তারা মানে অবশ্যই তারা অতি স্মরণীয়, রাইট? উনি শুধু এটা আবিষ্কার করছেন না, দেখো এই কার্ল নাগেলি বিজ্ঞানীর কথাটা আসলেই আমরা চলে যেতে হয় জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুতে। কেন জানো? কারণ এই মহিমান্বিত বিজ্ঞানী 1858 সালে সর্বপ্রথম জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু নামকরণ করেন। কথা কি বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে কার্ল নাগেলি শুধু প্লাজমা, লেমা কিংবা কোষ ঝিল্লির নামকরণই করেন না, উনি আরো বড় বড় আবিষ্কার করেছেন। তা আমরা এখানে একটা পয়েন্ট করতে পারি যে কার্ল নাগেলি বিজ্ঞানের আরো কিছু অবদান আছে। উনি সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তবে বর্তমানে অনেক সায়েন্টিস্ট এবং অনেক রাইটার এই কোষ ঝিল্লিকে বায়ো মেমব্রেনও বলতে চান। বায়ো মেমব্রেন তোমার একাডেমিকে কিন্তু এই নামগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমার মেডিকেলে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ওয়ার্ড হতে পারে তোমার সফলতার একটি সিঁড়ি, একটি ধাপ। কেন জানো? কারণ এগুলো আমরা একাডেমিকে এই টপিকস গুলোকে মনে করি অত্যাচারিত, নির্যাতিত এবং নিপীড়িত, কিন্তু তুমি এটা জানো না এই ওয়ার্ডগুলোই তোমার অ্যাডমিশন লাইফে সবচেয়ে বড় আলোক বর্তিকা হয়ে তোমার পাশে ধরা দিবে। সো তুমি এখন থেকে ডিটারমাইন করো তুমি বায়োলজিটা কিভাবে পড়তে চাও। এবার আসো জে কিউ প্লাওয়ার, এটা কিন্তু আবার বইল না যে ভালোবাসার ফ্লাওয়ার, এটা হলো জে কিউ প্লাওয়ার, একজন সায়েন্টিস্ট যিনি সর্বপ্রথম কোষ ঝিল্লিকে প্লাজমা লেমা বলে অভিহিত করেন এবং উনি সর্বপ্রথম প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন। এখানে তুমি একটা কনফ্লিকশন তৈরি করতে পারো হয়তোবা, যে স্যার এখানে বললেন প্লাজমা মেমব্রেন, আবার বললেন প্লাজমা লেমা, একটু প্যাচ লাগে না? শুনো, প্লাজমা মেমব্রেন একটা শব্দ, হ্যাঁ, আর যেটা দিচ্ছেন কে? সর্বপ্রথম কার্ল নাগেলি। আর প্লাজমা লেমা এটা একটা শব্দ, এটা দিচ্ছেন কে? জে কিউ প্লাওয়ার। আশা করি ক্লিয়ার। ঝিল্লিটি স্থানে স্থানে বিভিন্ন জায়গায় এইরকম, ভাইয়া দেখো ঝিল্লিটি স্থানে স্থানে এইরকম ভাবে, আমি যেটা লুপ আকৃতি দেখাই, এইরকম আঙ্গুলের মতো কিছু প্রবর্ধক দেখা যায়, এদেরকে বলা হয় মাইক্রোভিলাই বা মাইক্রোভিল্লি। এখানে একটা পয়েন্ট আছে, একাডেমিক যারা আছেন, একাডেমিক তো অল ওভার সবাই, বাট একাডেমিকে তুমি যদি অল্প পড়তে চাও তাহলে আমি বলবো এই সংজ্ঞাটা তোমার মুখস্থ করতে হবে। কি সেটা? লুক অ্যাট ঝিল্লিটি। কোন ঝিল্লিটি? কোষ ঝিল্লিটি। মানে কোষ ঝিল্লির স্থানে স্থানে কিছু ভাঁজ আছে, মানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। দেখো এখানে কিন্তু একটা সম্ভাবনা বুঝিয়েছে যে হতে পারে, তার মানে কিছু কিছু দেখা যায়, কিছু কিছুতে দেখা যায় না। তুমি মাইক্রোস্কোপিক্যালি, আলট্রা মাইক্রোস্কোপিক্যালি চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে ভাঁজ আছে। তাহলে প্রতিটি ভাঁজকে বা ফোল্ডকে আমরা কি বলি? মাইক্রোভিলাস। বহুবচনে কি বলা হয়? মাইক্রোভিলাই। তোমার পরীক্ষায় প্রশ্ন আসে মাইক্রোভিলাই বা মাইক্রোভিল্লি কি? আশা করি সংজ্ঞাটা এখান থেকে তুমি অবশ্যই প্রেস করবা। এরপরে আসো, তোমার প্রশ্ন আসতে পারে পিনোসাইটিক ফোসকা কি? পিনোসাইটিক ফোসকা কি? এটি হচ্ছে ভাইয়া, তুমি দেখবা যে স্থানে স্থানে যে ভাঁজগুলা হয়, সেই ভাঁজের যেমন আঙ্গুলের মতো একটা আমি এইভাবে দেখালাম ভি আকৃতির, তাহলে এই যে এখানে যে ফোল্ড তুমি দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গাটা, যেটা মাইটোকন্ড্রিয়ার ভাষায় আমরা বলছিলাম কি ক্রিস্টি, রাইট? বাট এইখানে আমরা এটার নাম দিব যদি কোষের অভ্যন্তরে অনেক বড় প্রবিষ্ট এলাকা হয়, বড় বড় মাইক্রোভিলাসকে কি বলা হয়? পিনোসাইটিক ফোসকা। এবং প্রাণী কোষে সবচেয়ে ভালো এদেরকে অবজার্ভ করা যায়, প্রাণী কোষে এদেরকে ভালোভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবা। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম ইন্ট্রোটা, অর্থাৎ কোষ ঝিল্লি সম্পর্কে জাস্ট আদ্যপান্ত বিষয়। আরো কিছু টপিকস আছে কোষ ঝিল্লি সম্পর্কে। কোষ ঝিল্লির গঠনটা সঠিকভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা কিছু মতবাদ প্রস্তাব করেন, যেগুলোকে আমরা কোষ ঝিল্লির মতবাদ বলে অভিহিত করে থাকি। আর কোষ ঝিল্লির এই মতবাদ সর্বপ্রথম যে বিজ্ঞানীরা দিয়েছিলেন তার নাম হচ্ছে ড্যানিয়েলি ড্যাফসন। 1935 সালে এই বিজ্ঞানী দুজন তারা সর্বপ্রথম কোষ ঝিল্লির গঠন সম্পর্কে একটি প্রস্তাবনা দেন, যেই প্রস্তাবের নাম দেওয়া হয়েছিল স্যান্ডউইচ মডেল। কে খাবে? আমি নাকি তুমি নাকি তোমরা? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই স্যান্ডউইচ কিন্তু সেই স্যান্ডউইচ না, এটা 1935 সালে আবিষ্কৃত কোষ ঝিল্লির একটি মডেল থেকে ওই বিজ্ঞানীরাই নামকরণ করে গেছেন স্যান্ডউইচ মডেল। এটা তুমি 3 স্টার মারতে পারো, কারণ এই প্রশ্নটা আমাদের একাডেমিকে প্রায়শ এসে থাকে বিভিন্ন কলেজে, সব কলেজে না। তাহলে আমরা অবশ্যই এটা ফোকাস করব যে স্যান্ডউইচ মডেল কি। স্যান্ডউইচ মডেলের কথাটা এসেছিল কোষ ঝিল্লির ভৌত গঠন থেকে, যে বাহ্যিকভাবে কোষ ঝিল্লিটা কেমন দেখা যায়, কি রকম দেখতে। আমরা আজকের স্লাইডে কোনো চিত্র ফুটিয়ে তুলব না, আমরা আজকে ফ্রি হ্যান্ডে চিত্র দেখব। ওকে, আসো কাম টু দ্য পয়েন্ট। সো প্রথম মডেলটা হচ্ছে ভাইয়া স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল, এই স্যান্ডউইচ মডেলটা দিয়েছিলেন কি? সায়েন্টিস্ট ড্যানিয়েলি অ্যান্ড ড্যাফসন। ড্যানিয়েলি অ্যান্ড ড্যাফসন কি বলেছিলেন তারা?
দেখো বাচ্চারা, তারা যেটা বলেছিল সেটি হচ্ছে কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েলি এবং ড্যাফসন সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটা কিন্তু নির্দিষ্ট একটা মডেল। কেন নির্দিষ্ট জানো? কারণ এই মডেলে সর্বপ্রথম কোষ ঝিল্লির গঠন নিয়ে লিপিড এবং প্রোটিন কথাটি চলে আসে। তোমাকে আরেকটা রিমাইন্ডার আমি দিতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট, সেটি হচ্ছে কি, যতগুলা কোষীয় অঙ্গাণু পড়বা, প্রতিটি কোষীয় অঙ্গাণু কিন্তু গঠিত হয় কি দিয়ে জানো? লিপিড আর প্রোটিন দিয়ে। যতগুলা কোষীয় অঙ্গাণু পাবা সবগুলোর ইনিশিয়াল বা প্রাইমারি স্টেজের গঠন কিন্তু লিপিড এবং প্রোটিন। এরপরে সেগুলোকে গবেষণা করে আরো কার্বোহাইড্রেট, আরো নতুন নতুন হাইড্রোকার্বন, পলিস্যাকারাইড সেগুলো অ্যাড হয়। বাট প্রাইমারি স্টেজে লিপিড আর প্রোটিন, যে কোনো কোষীয় অঙ্গাণু, যে কোনো, এটা শিওর শর্ট তোমাকে মনে রাখতে হবে। এবার আসো, এটি কি নামে পরিচিত? স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে দেখো, অনেকে হয়তো এটা জানো না যে অভিচার পড়াইতে আসলে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে একটা গল্প ছাড়ে। সেটা কি জানো? আসো, তুমি যাকে পছন্দ করো তাকে কিন্তু তার বলতে হয়। আর তোমার পছন্দের মানুষটা যদি একজন স্মরণীয় ব্যক্তি হয়, তাকে কিন্তু তার বলা যাবে না, তাকে বলতে হবে তার। কি বলবা? তার। কেন জানো? কারণ সে স্মরণীয় ব্যক্তি, তার আবিষ্কার আছে, তাকে আবার সম্মানার্থে তার বলা হয়। ওকে, সো এখানে দেখো তার বা অর্থাৎ তাদের মতে ঝিল্লিটি, কারণ ড্যানিয়েল ড্যাফসন কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন, তারা অবশ্যই অবদান রেখেছেন, সম্মানিত। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট, কিন্তু আমরা একটু আগে বলে গেছি কত, ত্রিস্তর বিশিষ্ট, বুঝো কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। এবং স্তরে কি থাকে, মানে উপরের স্তরে একটা স্তর কি প্রোটিন, আর আরেকটা আছে কি স্তর ভাইয়া? লিপিড উপস্তর, লিপিড লিপিড। এবার আসো, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির যেহেতু দুইটা স্তর, উপরে ও নিচে থাকবে কি প্রোটিন স্তর, আর মাঝখানে কি থাকবে? লিপিড স্তর। তোমরা অনেকে বাজারে কিন্তু স্যান্ডউইচ খাও, রাইট? তো স্যান্ডউইচের উপরে বান, নিচেও কি বান, মাঝখানে থাকে কি পচা বাসি থেকে শুরু করে কিছু ভেজিটেবলস, রাইট? এবং সেখানে ওই যে ম্যানুস ফ্যানুস আরো কি কি দেয়, আমরা এটা খুব মজা করে খাই। কিন্তু সেখানে এত এত মাইক্রোবস থাকে, তুমি ভেবো না যে এই স্যান্ডউইচ মানে তোমার যে খাবার খাও সেই স্যান্ডউইচ। মডেলটাকে অনুসরণ করা হয়েছে। বাট একটা জিনিস তুমি চিন্তা করো তো ভাই, যে আমরা যে স্যান্ডউইচ খাই সেটার উপরও কিন্তু বান, নিচেও কি বান, যদিও এটা কিন্তু একটা মানে কি বলে এটাকে, মানে ত্রিভুজ আকারের মতো আর কি, লম্বা। সো এই মানে একটা স্লাইস, রাইট? সো এটার মাঝখানে কিন্তু বিভিন্ন মানে আপনার চিকেন থাকে, ভেজিটেবলস থাকে, আরো অনেক কিছু থাকে, মানে টমেটো থেকে শুরু করে ইত্যাদিতে থাকে, তাই না? বাট এখানেও তো সেম কিরকম, যে স্যান্ডউইচের উপরও বান, নিচেও বান, আর স্যান্ডউইচ মডেলে উপরও প্রোটিন, নিচেও কি প্রোটিন, মাঝখানে কি লিপিড। ওকে, সো এই যে মানে মানে আপনার স্যান্ডউইচ মডেলটা এইভাবে কিন্তু সর্বপ্রথম আমাদের সামনে চলে আসে। লুক অ্যাট, এবার আমি যদি তোমাকে একটু শিখাতে চাই যে স্যার আমাকে একটু এখানে বলেন তো যে মডেলটা কেমন করে ড্রয়িং করতে হয় বা কিভাবে আঁকতে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ফার্স্টে এখানে স্যান্ডউইচ মডেলের এখানে ফার্স্টে এভাবে ড্রয়িং করবা ছোট ছোট করে। বাট আমি একটু বড় করে দেখাচ্ছি যেহেতু সময় স্বল্প, তোমাদেরকে অল্প সময়ে আমি শিখাতে চাই অনেক কিছু। লুক অ্যাট, তো আমি তোমাদেরকে এখানে যে ড্রয়িং করে যে এখানে যে তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ বা ফিচারটা, সেটি হচ্ছে স্যান্ডউইচ মডেলের। এটা ছিল মানে প্রাইমারি একটা স্টেজ। ওকে, সো এখানে বলা হয়েছে যে উপরের অংশ যেটা দেখতে পাচ্ছ আপার পজিশনে এবং লোয়ার পজিশনে, এখানে থাকবে কি ভাইয়া? প্রোটিন অ্যান্ড প্রোটিন লেয়ার। ওকে, আর মাঝখানে থাকবে এটা কি লিপিডের একটা লেয়ার। কথা কি বুঝতে পেরেছো? এটি হলো স্যান্ডউইচ মডেলের একটা ফিগার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিগার। এবার আসো আমরা আমাদের মূল যে লেকচারটা ছিল সেখানে একটু ফিরে যাই। সেখানে কি বলেছে? লুক অ্যাট, এখানে বলেছে যে ইউনিট মেমব্রেনটা কি। এটা তুমি 100 স্টার মারতে পারো, কারণ তোমার পরীক্ষায় আসতে পারে ইউনিট মেমব্রেন বলতে কি বুঝো। এখানে একজন সায়েন্টিস্টের নাম আসবে, কি বলেছিলেন তিনি। তুমি কি বায়োলজিক্যাল মেমব্রেন বলে শব্দের নাম শুনেছিলা? বায়োলজিক্যাল মেমব্রেন বলতে বোঝায় আমাদের নিউক্লিয়াসের কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আছে, মাইটোকন্ড্রিয়ারও মেমব্রেন আছে, প্লাস্টিডেরও মেমব্রেন আছে। এছাড়া আমাদের কোষ ঝিল্লিরও কি আছে? মেমব্রেন আছে, মানে যেগুলো লেয়ার থাকে, রাইট? এই যে বায়োলজিক্যাল মেমব্রেন কি দ্বারা গঠিত সেটাই বলেছেন একজন সায়েন্টিস্ট, যেটা নাম দিচ্ছেন 1958 সালে সায়েন্টিস্ট রবার্টসন। উনি এই প্রস্তাবটা করেছেন যে কোষ ঝিল্লির গঠন সংক্রান্ত উনি একটা মডেল প্রস্তাব করেন। সেই মডেলটা কি ভাইয়া? দেখো, ইউনিট মেমব্রেন। কি মেমব্রেন? দেখো, যেটা হচ্ছে সায়েন্টিস্ট কে বলেছেন? দেখুন, বিজ্ঞানী রবার্টসন প্লাজমা মেমব্রেনের ইউনিট মেমব্রেন মতবাদ ব্যক্ত করেন। তার মতে সব বায়োলজিক্যাল যে মেমব্রেন আছে, সব বায়োলজিক্যাল মেমব্রেন আণবিক গঠন একই, সবগুলোর আণবিক গঠন কি একই প্রকার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার। কি থাকে মাই ডিয়ার স্টুডেন্টস? ফসফোলিপিড বাইলেয়ার। হ্যাঁ, তো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে যেহেতু গঠিত, কি হয়, যা এই ফসফোলিপিড বাইলেয়ারের স্থানে স্থানে প্রোটিনটা কি থাকে? গ্রথিত থাকে। প্রোটিন কি থাকে? গ্রথিত থাকে।
স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেন বলা হয়। দেখছো কোষ ঝিল্লির গঠন সম্পর্কে কতগুলা মডেল আসতেছে 1958 সালের পরে, এরপরে 1963, 1964, 65 এন্ড 66 সালে অনেক মডেল আসছে। তুমি লিনার্ড মডেলের নাম শুনবা, লিনার্ড মডেল, ওকে। তারপর আছে প্রোটিন হাইপোথেসিস মডেল, এরপর আছে বেনসন মডেল, এরপরে আছে তোমার 1972 সালে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল আসছে, সেটি হচ্ছে নিকলসন সিঙ্গারের মডেল। 1972 সালে এই দুজন বিজ্ঞানী কোষ ঝিল্লির একেবারে গ্রহণযোগ্য সবচেয়ে সায়েন্টিফিক একটি মডেল প্রস্তাব করেন, যে প্রস্তাবটি ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। মাই স্টুডেন্টস, এখানে একটু লক্ষ্য করো কি সেই মডেলটা, সেটা আমরা একটু দেখি। ঝিল্লির প্রোটিন অণুগুলা, মানে ঝিল্লি বলতে এখানে প্লাজমা মেমব্রেনকে বোঝানো হয়েছে। ঝিল্লির উপরে যে প্রোটিনগুলো আছে সেগুলো মানে ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকতে পারে, বা থাকে, যেগুলো সবই কি কার্বোহাইড্রেট। মানে হচ্ছে এমন জিনিসটা যে তুমি কোনো কিছু খাচ্ছ, সেখানে তুমি আঠা জাতীয় কিছু ফেলে রাখছো, এখন এগুলো সবই কি কার্বোহাইড্রেট। তো সায়েন্টিস্টরা বলছেন যে মানে যে লিপিড স্তরটা থাকে সেখানে কি আপনার প্রোটিন যে উপাদানগুলো থাকে অথবা ফসফোলিপিড বাইলেয়ার যে কোলেস্টেরলগুলো থাকে, সেগুলো হচ্ছে আপনার তরল পদার্থের ন্যায় এক স্থান থেকে অন্য স্থানে পরিব্যাপ্ত হতে পারে, ডিফিউজড হতে পারে, মানে সঞ্চালিত হতে পারে, এদিক থেকে ওদিকে যাইতে পারে। এই মুভমেন্টটাকে বলা হয়েছে কি জানো, ফ্লিপ ফ্লোপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লোপ মুভমেন্ট, এটা 100 স্টার মাইরা রাখো যে ফ্লিপ, এই যে ফ্লিপ ফ্লোপ, ফ্লিপ ফ্লোপ মুভমেন্ট, মুভমেন্ট, হ্যাঁ এটা আসবেই ভাইয়া, ফ্লিপ ফ্লোপ মুভমেন্ট। যেমনটা আমরা এই যে ইয়ের উপরে ফ্লোরের উপরে যদি রাবারের কোনো বল এভাবে ছুঁড়ে মারি, এটা কিন্তু এভাবে লাফাতে থাকে, অর্থাৎ স্প্রিং এর মতো উপরে নিচে যায়। এই যে উপরে নিচে যাওয়াটা, এটাকে বলে ফ্লিপ ফ্লোপ বলা হয়, মানে আপার এন্ড লোয়ার পজিশনে আপস এন্ড ডাউনস হয়, ওকে। তাহলে মানে হচ্ছে এত কিছু যেহেতু ফসফোলিপিডের মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে, লিপিড অণুর মধ্যে প্রোটিনের এইরূপ বিন্যাসকে সিঙ্গার এবং নিকেলসন সমুদ্র সমতলে ভাসমান হিমশৈল বা আইসবার্গ এর সঙ্গে তুলনা করেছেন। সদৃশগত কারণে এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। তার মানে আইসবার্গ মডেল কি, আমরা সেটাও এখান থেকে পেয়ে গেলাম। এরপরে যদি আমরা আসি যে সংজ্ঞাটা যদি আবার আমরা এখানে দেই, মানে প্রাইমারি যত কিছু আলোচনা হয়েছে সেখান থেকে আমরা একটা সংজ্ঞা এখানে দিতেই পারি। সজীব কোষের বাহিরের দিকে সূক্ষ্ম স্থিতিস্থাপক লিপোপ্রোটিন নির্মিত সজীব প্রোটোপ্লাজমীয় আবরণ থাকে, তাকে কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেন বলা হয়, তাকে কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন বলা হয়। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলো আমরা কিন্তু এখানে জেনে গেলাম। ফাইনালি যেটা, সেটা হচ্ছে আপনার সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটা নিকলসন এবং সিঙ্গারের, সেটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো এই ফ্লুইড মোজাইক মডেলটা আমাদের একটু ভালো করে জানতে হবে। আমরা এখন ফ্লুইড মোজাইক মডেলে যাব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেহেতু আমরা প্রাইমারি স্টেজের লেকচারটা শেষ, এখন আমরা কথা বলবো ফ্লুইড মোজাইক মডেলটা। সেটা কি কোষ ঝিল্লির গঠন সংক্রান্ত আধুনিক এবং সর্বজন, দেখো এখানে একটা ওয়ার্ড আছে কিন্তু, সর্বজন মানে ইউনিভার্সাল, সর্বজন স্বীকৃত যে মডেলটা তুমি এখানে দেখতে পাচ্ছ, সর্বজন স্বীকৃত মডেলটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একাডেমিকে এইটা আসবেই। তুমি যদি বলো কানা, লুলা, প্রতিবন্ধী, অথবা আজকে কোনো নবজাতক হইছে, সে নার্সের কোলে আছে, মায়ের কোলে এখনো আসো নাই, সেই বাচ্চাও তার শব্দ দিয়ে বলে দিবে ফ্লুইড মোজাইক মডেল আসবেই। এটা মোস্ট ইম্পর্টেন্ট একাডেমিক স্টুডেন্টদের জন্য, সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট। তুমি দিতে পারো এটা 10⁻10 মিলিয়ন ইম্পর্টেন্ট। এটা যে কোনো পরীক্ষা আসবে। তুমি কলেজ বলো, অভিসারের ওমেগা বায়োলজি বেছে বলো, কলেজের মডেল টেস্টে বলো, আমাদের এখানে মডেল টেস্টে বলো, বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় আসবে এটা। এটা তুমি অবশ্যই জানতে হবে। 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন এই মডেলটা প্রদান করেন। কি বলেছিলেন এই ফ্লুইড মোজাইক মডেলে? ভাইয়া কি বলেছিলেন সেটি আমরা শিখবো একটি চিত্রের মাধ্যমে। লেটস গো। আমরা কিন্তু এই চিত্রটাকে ফলো করতে পারি ফ্লুইড মোজাইক মডেলের জন্য, বাট আমি একই চিত্র দুই জায়গায় ব্যবহার করব না। বাট নিকলসন এবং সিঙ্গার পুরো জিনিসটাই এটাই নিচ্ছেন, কার স্যান্ডউইচ মডেল থেকে নিচ্ছেন। এখানটা প্রশ্ন হচ্ছে স্যান্ডউইচ মডেলে অনেক কিছুই নাই যেটা নিকলসন সিঙ্গার মডেলে আছে, তাই আমরা চিত্রটা অবিকল এটাই রাখবো, বাট একটু এটা মোজাইক সিস্টেম হবে। সাইটোপ্লাজমের তলগুলো দেখাইতে হবে, বাহিরের তল, ভেতরের তল। তো দেখি, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে এটা একটু জাস্ট এখানে একটু ইয়া দিয়ে দিব,
সো মাই স্টুডেন্টস, অনেকক্ষণ সময় লেগেছিল আমাদের এই চিত্রটা এখানে ড্রয়িং করতে। সো আমরা এই কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেলটা এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার জাস্ট মোজাইকের মতো দেখা যাচ্ছে। তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লেবেলিং গুলো মনে রাখা। তুমি কিন্তু চিত্র এঁকে সারা দিন মুখস্থ করতে পারবে না, এটা একটা সম্পাদ্যের মতো এই চিত্রটা। মানে তুমি চিত্র আঁকতে পারলেই লেখা কিন্তু এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ওকে, সো আগে তোমাকে অবশ্যই আবুল হাসান স্যারের বই থেকে এই চিত্রটি ভালো করে ফলো করতে হবে, চিত্রটা বারবার আঁকতে হবে, কারণ তুমি চিত্রটা দিতে পারলেই নাম্বার। এখন চিত্র কিভাবে আঁকতে হবে তার উপরে অবশ্যই আমরা একটা অনলাইন ক্লাস দিব, যেখানে তোমাকে পেজের কতটুকু থেকে কতটুকু চিত্রটা ড্রয়িং করবা এবং কিভাবে তুমি লেবেলিং করবা, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সেটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি দেখো এখানে আমরা কি কি ড্রয়িং করেছি, কি কি এঁকেছি। ওকে, তো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ না, এটা কি? এটা হচ্ছে কোলেস্টেরল। কি আছে ভাইয়া? এটা কোলেস্টেরল। ওকে, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এইখানে তুমি যে ফিগারটা দেখতে পাচ্ছ, লুক অ্যাট, আমি জাস্ট একটু জুম আউট করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি চিত্রটা দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি তোমার ভালো না বুঝো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমরা যে মানে ফ্রি হ্যান্ডে এইভাবে চিত্র খাতায় আঁকি, সেটা ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব এবং ভিডিও সহকারে, শর্টকাট টেকনিক সহকারে। আর এটাতে শর্টকাট টেকনিক লাগে না, তুমি নিজেই পারবা। হ্যাঁ, আচ্ছা, এইখানে তুমি দেখো যে স্যার এইগুলা কি। হ্যাঁ, আমরা ইন্টিগ্রাল প্রোটিন সম্পর্কে জানবো। লুক এট, এটা হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় তল। ওকে, সাইটোপ্লাজমীয় তল, এটা হচ্ছে ভাইয়া বাহিরের তল। কি তল এটা? বাহিরের তল। ওকে, আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে ভেতরের তল, ভেতরের তল। হ্যাঁ, তুমি মনে রেখো এটা। ওকে, এবার আসো, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার মেমব্রেন সংক্রান্ত বা মেমব্রেন প্রোটিন, যেটাকে বলা হয় মেমব্রেন প্রোটিন। ওকে, কি কি প্রোটিন আছে জানো? মেমব্রেন প্রোটিন হচ্ছে তুমি যদি এইভাবে উপস্থাপন করো স্যার কোষ ঝিল্লির গাঠনিক উপাদানগুলো কি কি, তোমাকে প্রথমে আসবে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার, তো ফসফোলিপিড বাইলেয়ারে কি কি আছে? ধরো তুমি এখানে নাম দিতে পারো এটার গ্লাইকো প্রোটিন, গ্লাইকো প্রোটিন। ঠিক আছে, গ্লাইকো প্রোটিন, দ্যাট ইজ গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। ওকে, গ্লাইকোলিপিড। সো এরপরে তুমি যদি দেখো যে স্যার গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এরপরে কি আছে? লুক অ্যাট, তারপর তুমি এখানে দেখতে পারো, এটা তুমি আগের মতোই জানো, এটার নাম কি বলো তো? হ্যাঁ, এটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। তো ফসফোলিপিড বাইলেয়ারের এখানে একটা মজার ব্যাপার আছে। কি ব্যাপার দেখো তো? এখানে একটা মজার ব্যাপার আছে। আমি যেটাকে এইভাবে একটু কাউন্ট করি, দেখো লুক অ্যাট, এটার এই অংশটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ারের এই অংশটা, যেটা এটা হচ্ছে পোলার ফসফেট হেড। কি নাম বলা হয়? এই যেটা হচ্ছে পোলার ফসফেট হেড, মানে পানি শোষী, পানি শোষী। ওকে, দ্যাট ইজ হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক, দ্যাট ইজ দ্য অ্যাফিনিটি অফ ওয়াটার, মানে এই অংশটা ওয়াটার কি করবে? অ্যাবজর্ব করবে। ওকে, এই যে অংশ দিয়ে পানি শোষণ করা হয়, হ্যাঁ, এটা কি? ফসফোলিপিড বাইলেয়ার। আর এই যে নিচের যে অংশটা আছে না ভাইয়া, এটা হচ্ছে নন পোলার ফসফেট টেইল। এটার নাম কি? নন পোলার ফসফেট টেইল। টেইল মানে কি? লেজ। এটা বলে হাইড্রোফবিক, দ্যাট ইজ দ্য ফবিয়া, মানে পানি বের করে দেওয়া। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফসফোলিপিড বাইলেয়ারে পোলার ফসফেট হেড আছে, পোলার ফসফেট টেইল আছে। কেমিক্যালি যদি কানেকশনগুলো তুমি জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই উপরের ক্লাসের বই পড়তে হবে যে কিভাবে ফসফোলিপিড বাইলেয়ার কানেক্টেড হয় এবং কিভাবে তৈরি হয়। ওকে, সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফসফোলিপিড বাইলেয়ারের এই অংশটা দিয়ে শোষণ হচ্ছে, এখান দিয়ে সেটা আবার কি হচ্ছে? রিলিজ হচ্ছে। সেম ভাবে এখানেও আপনার শোষণ হচ্ছে, এখান দিয়ে রিলিজ হচ্ছে। তার মানে এই অংশটা হচ্ছে তোমার ট্রান্সপোর্টেড। যদি আমরা একটু বড় ছোট হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হলো ট্রান্সপোর্টেড, মানে এখান দিয়ে বিভিন্ন পদার্থের কি হতে পারে? যাতায়াত হতে পারে। দ্যাট ইজ এটাকে বলা হয় সিম্পোর্ট। আর যদি উভয় দিকে যাতায়াত হয়, দ্যাট ইজ অ্যান্টিপোর্ট। তার মানে প্লাজমা মেমব্রেনের যে মডেলটা দিয়েছিলেন নিকোলসন সিঙ্গার, সেটার মেইন আদ্যপান্তই ছিল যে কোষ ঝিল্লি হচ্ছে ভেদ্য, ভেদ্য, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। এখান দিয়ে যেতে পারে রাসায়নিক অনেক পদার্থ, খনিজ পদার্থ, লবণ, পানি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, বৈদ্যুতিক চার্জিত কণা, সবকিছু এখান দিয়ে কি করতে পারে? মুভ করতে পারে, যাতায়াত করতে পারে। ঠিক আছে, এরপর তুমি জাস্ট এটা হচ্ছে কোলেস্টেরল। এটার নাম কি? কোলেস্টেরল। এটাও কি? কোলেস্টেরল। হ্যাঁ, ওকে, তাহলে কোলেস্টেরল নিয়েও কিন্তু পার্সেন্টেজ আছে আবুল হাসান স্যারের বইয়ে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আর এটা হচ্ছে ভাইয়া মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন। ওকে, এই মেমব্রেন প্রোটিন কয় ধরনের জানো? মেমব্রেন প্রোটিন হচ্ছে 3 ধরনের। কয় ধরনের বলো তো? 3 ধরনের। এখন কি কি মেমব্রেন প্রোটিন আছে?
এখানে তুমি দেখো উপরের অংশটা, এই উপরের অংশে কি থাকে জানো ভাইয়া? উপরের অংশ হচ্ছে এখানটাতে হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, আর নিচে আছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন অ্যান্ড পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন অ্যান্ড পেরিফেরাল প্রোটিন। যেই তথ্যগুলো কিন্তু আমার স্যান্ডউইচ মডেলে কিংবা তোমাদের যে বায়োলজিক্যাল যে একটা মডেল আমরা বলেছিলাম ইউনিট মেমব্রেন, ওটাতেও ছিল না, লিনার্ডের মডেলও ছিল না, বেনসন মডেলও ছিল না, শুধুমাত্র ফ্লুইড মোজাইক মডেলে ছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি তথ্য এখানে। তারপর বলেছে যে এর মধ্য দিয়ে এই যে তুমি এখানে যে সারফেস গুলা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে মানে উপরের যে সারফেস মানে স্তরগুলা, এই যে এটা কিন্তু আপনার সারফেস, তাহলে উপরের পৃষ্ঠ বা সারফেসে কি থাকবে? লিপিড সম্পৃক্ত প্রোটিন, ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল প্রোটিন, এই তিন ধরনের প্রোটিন থাকে, মেমব্রেন প্রোটিন। আরেকটা মজার ব্যাপার আছে কি জানো? সেটা হচ্ছে কম্বিনেশন। হোয়াট ইজ কম্বিনেশন? কম্বিনেশনটা কি? এখানে কিন্তু আমার এখানে পুরোপুরি ফ্লুয়েন্টলি তুমি আসলে চিত্রটা এখানে হয় না এই পাশে, ঠিক আছে? এই যে ঝাঁটার মতো যে অংশগুলা, গ্লাইকোপ্রোটিন অ্যান্ড কি গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড দুইটা একসাথে কানেক্ট হয়ে তৈরি করে গ্লাইকোক্যালিক্স। কি তৈরি করে? গ্লাইকোক্যালিক্স। কি? গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডের একসাথে কম্বিনেশনকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আপনার যে ট্রান্সপারেন্ট যে ব্যাপারটা, ভেদ্য যে ঝিল্লিটা যেটা প্রস্তাব করেছেন সায়েন্টিস্ট নিকোলসন অ্যান্ড সিঙ্গার, সেটি হচ্ছে আমাদের এই মডেলটা। তাহলে সাইটোপ্লাজমের ভিতরের তল, বাহিরের তল, তারপর হচ্ছে কি মানে ফসফোলিপিড বাইলেয়ার, এটা আবার টাইপ আছে পোলার ফসফেট হেড অ্যান্ড নন পোলার ফসফেট টেইল, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক হচ্ছে এই যে পোলার ফসফেট হেড। ওকে, তারপর হচ্ছে লিপিড সব মানে মেমব্রেন প্রোটিন যেটা, সেটা আবার তিনটা টাইপ আছে। লিপিড সম্পৃক্ত প্রোটিন যেটা সারফেসে থাকে, হ্যাঁ, উপরের পৃষ্ঠে থাকে, আবার নিচের যে পৃষ্ঠ সেটা কিন্তু সারফেসও বলা হয়। এখানে থাকে ইন্টিগ্রাল এবং পেরিফেরাল প্রোটিন। এখানে থাকতেছে কি ভাই? কোলেস্টেরল, কোলেস্টেরল। ওকে, তাহলে এই যে তথ্যগুলো এবং ফ্লিপ ফ্লপ মুভমেন্টের যে তথ্যটা এবং আইসবার্গ যে মডেলটা, সবই কিন্তু আসছে নিকোলসন সিঙ্গারের মডেল থেকে, এবং আমাদের কোষ ঝিল্লির ভিতর দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক মানে চার্জিত কণা বা ইলেকট্রোলাইটিক মানে ক্যাটায়ন, অ্যানায়ন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, মিনারেল সল্টস অ্যান্ড মিনারেল সাবস্টেন্স গুলো এর ভিতরে কি হতে পারে? ট্রান্সফার হতে পারে। এক ঝিল্লি থেকে আরেক ঝিল্লিতে মানে তরল পদার্থের ন্যায় ডিফিউজড হতে পারে, মানে মুভ করতে পারে, যেটাকে আমরা কি বলছি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা সম্প্রতি গবেষণায় জানা গেছে। এই কারণে নিকোলসন এবং সিঙ্গারের মডেলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, বাহবা পেয়েছে এবং সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে এবার দেখতে পারো যে স্যার আপনি এতক্ষণ যা কিছু পড়িয়েছিলেন তা কি এখানে আছে? অবভিয়াসলি আছে। দেখো, সিঙ্গার এবং নিকোলসনের বর্ণনা অনুসারে প্লাজমা মেমব্রেন, লুক এট বর্ণনা অনুসারে অ্যাকর্ডিং টু দেয়ার ডিসকাশন, প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড এবং প্রোটিন অণুতে গঠিত। এটা শিওর শর্ট, এটা শিওর শর্ট। প্লাজমা মেমব্রেন কি দিয়ে গঠিত? ফসফোলিপিড, ফসফেট অ্যান্ড লিপিডের কম্বিনেশন, সাথে কি থাকবে? প্রোটিন। ফসফোলিপিড দুইটি স্তরে বিন্যস্ত থাকে, প্রত্যেকটি স্তরের ফসফোলিপিড অণুগুলো দুই প্রান্ত বিশিষ্ট। এক প্রান্তকে পানিগ্রাহী মস্তক, অন্য প্রান্তকে পানি বিদেশী লেজ, মানে পানি বের করে দেওয়া, হাইড্রোফোবিয়া বা হাইড্রোফোবিক। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে প্রোটিন ও কোলেস্টেরল অণু থাকে। কোষ ঝিল্লিতে আমি কিন্তু দেখাইছি, হ্যাঁ, আপনাদের চিত্র কিন্তু অলরেডি দেখানো হয়েছে, কোলেস্টেরল আছে। কোষ ঝিল্লিতে তিন ধরনের প্রোটিন শনাক্তকরণ করা হয়েছে। পেরিফেরাল প্রোটিন, এগুলো ঝিল্লি সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ, ওকে, ওখানে থাকবে। ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় সারফেসে পরিব্যাপ্ত মানে ডিফিউজড হবে, উভয় সারফেসে পরিব্যাপ্ত হবে। লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো লিপিড কোরে সম্পৃক্ত হবে, হ্যাঁ, লিপিড কোরে থাকবে, মানে তিনটা একসাথে মিলিত হয়ে থাকবে উপরের সারফেসে। ভাইয়া এরপর আসে ফসফোলিপিড ও প্রোটিন অণু কার্বোহাইড্রেট অণুর সাথে যুক্ত থাকে। আবার বলছি, ফসফোলিপিড ও প্রোটিন অণু কার্বোহাইড্রেট অণুর সাথে একসাথে যুক্ত অবস্থায় থাকবে। ওকে, নেক্সট আসো, লাস্ট কথাগুলো কি বলা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো। আমরা চিত্রর সাথে সাথে আপনাদের যে চিত্রটা আমরা এখানে ড্রয়িং করে দেখিয়েছি তার সাথে লেখাগুলো আমি বলেছি, এবং এখন ব্যাখ্যাটা তুমি দেখো আমরা স্লাইডে শো করেছি। যখন কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন অণু যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, দ্যাট ইজ দ্য কার্বোহাইড্রেট, এবং পলিস্যাকারাইড বলা যায়। যখন কার্বোহাইড্রেটের সাথে লিপিড অণু যুক্ত থাকে তখন এটাকে বলা হয় গ্লাইকোলিপিড। এখানে গ্লাইকো শব্দের মানে হচ্ছে গ্লাইকোজেন। প্রায় 50টা গ্লুকোজ মিলে এক অণু বা এক মোল গ্লাইকোজেন তৈরি হয়। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। গ্লাইকোক্যালিক্স, যেটা আমি শিওর শর্ট লাস্টে বলেছি।
ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু অবস্থান করে। এটা আমরা দেখেছি চিত্রে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে এবং কম্পিত হয়, ভাইব্রেশন হয়, তাদের কম্পন গতি আছে, পরস্পরের সাথে ঠোকাঠুকি ধাক্কাধাক্কি করে থাকে, সংঘর্ষে পতিত হয় এবং লাফিয়ে উঠে, হঠাৎ হুমড়ি খেয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করতে পারে। স্তর মানে ভিতরে যে ঝিল্লি আছে, স্তর আছে, লেয়ার আছে, সেখানে তারা অবস্থার পরিবর্তন করতে পারে, উপরে নিচে ডানে বামে। ঝিল্লিকে তখন তরল পদার্থের মতো মনে হয়, হ্যাঁ, পরিব্যাপ্ত হওয়াটাকে তরল পদার্থের মতো মনে হচ্ছে, এভাবে জাস্ট ঢেউ খেলানো। দ্যাট ইজ দ্য ওয়েভ, দ্যাট ইজ কি হ্যাঁ, দ্যাট ইজ দ্য ওয়েভ। ওকে, দ্যাট ইজ ওয়েভ। ওকে, এইরকম ভাবে। ওকে, এই যে দেখো, দ্যাট ইজ দ্য ওয়েভ, দ্যাট ইজ দ্য মোজাইক। হ্যাঁ, দ্যাট ইজ মোজাইক। ওকে, তুমি দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ মোজাইক। এই যে দ্যাট ইজ মোজাইক। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি তোমাদের মনে থাকবে। নেক্সট আসো। অন্যদিকে ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো মনে হতে পারে বা দেখা যায়। এই অবস্থাকে কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলটির নাম ফ্লুইড। যেহেতু তরল পদার্থের ন্যায়, দ্যাট ইজ ফ্লুইড। মোজাইক হচ্ছে একটা আকৃতি, ফ্লুইড মোজাইক মডেল নামে আখ্যায়িত করা হয়েছে। নেক্সট আমাদের আর দুই একটি লাইন আছে। আমি জানি তোমরা অনেক বিরক্ত হয়ে যাচ্ছ। আসলে এটি এমন একটি মডেল, পড়াইতে খুবই ভালো লাগে। জানতে হলে ক্লাস করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। লিপিড, লুক এট লিপিড। লিপিড অণু তরল পদার্থে নেয় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে পাশে কি হতে পারে, পরিব্যাপ্ত হতে পারে। পরিব্যাপ্ত হতে পারে, অক্ষের বরাবর ঘুরতে পারে, অক্ষের বরাবর ঘুরতে পারে। একে কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, এই ছিল আমাদের কোষ ঝিল্লির ভৌত গঠন, অর্থাৎ মডেল থেকে আমরা যা জেনেছি, যা শিখেছি, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। এখন তুমি বলতে পারছো রাসায়নিকভাবে লিপিড, তো আপনি জানেন যে 5টা টাইপের লিপিড থাকে। হ্যাঁ, একটা হচ্ছে স্যাফালিন, লেসিথিন, ফসফোটাইডিক অ্যাসিড। এই লিপিডের মধ্যে কিছু আছে সরল লিপিড, কিছু আছে কি জটিল লিপিড। দেখো হ্যাঁ, প্রোটিন যদি আমরা রাসায়নিক গঠন দেখি, কেমিক্যাল স্ট্রাকচার, প্রোটিন, লিপিড এবং কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইডও থাকে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগ কি লিপিড। এটা আমাদের এমসিকিউতে আসে, অ্যাডমিশনেও আসে। কোষ ঝিল্লির শুষ্ক ড্রাই যে ওজনটা হয় সেটার 75 ভাগ কি লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে অবস্থান করে, কি হিসেবে? ফসফোলিপিড। ফসফোলিপিডগুলো আবার কয়েকটা টাইপ আছে। ফসফোটাইডিক অ্যাসিড, যেটা হলো সরল লিপিড। কি লিপিড? সরল লিপিড। এটা তোমার অ্যাডমিশনে আসে যে নিচের কোনটি সরল লিপিড, সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। আবার নিচের কোনটি জটিল লিপিড, দ্যাট ইজ লেসিথিন। আবার আছে কি স্যাফালিন। আবার আছে কি প্লাজমালোজেন। ওকে, এই হচ্ছে আমাদের রাসায়নিক গঠন। তাহলে ভাই অ্যাট এ গ্ল্যান্সে তোমরা জেনে গেলা অনেক কিছু। আমাদের লাস্ট হচ্ছে কোষ ঝিল্লির কাজ। এখানে ছিল অনেক কাজ আছে, বাট আমরা কয়েকটা কাজকে বেশি প্রাধান্য দিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে কোষের ভেতরের সজীব অংশকে রক্ষা করা। কোষের আকৃতি এই তোমাদের বোঝানোর কিছু নাই। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন মাই ডিয়ার স্টুডেন্টস। কি করে? এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। কোষের বাহির থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন প্রভৃতি রাসায়নিক রূপে তথ্য সংগ্রহ করে। মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটা, মোস্ট ইম্পর্টেন্ট। এটা তুমি শিওর শর্ট ধরতে পারো, শিওর শর্ট। কি এটা? কোষের বাহির থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রাসায়নিক তথ্য রূপে সংগ্রহ করে। স্নায়ু উদ্দীপনা বহন করে। ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়া খাদ্য গ্রহণে কি করে? সাহায্য করে। মানে শিকার ধরতে হলে তাদের গহ্বরের আকৃতি পরিবর্তন করতে হয়। সো এটাকে বলা হয়েছে ফ্যাগোসাইটোসিস, বক্ষণ জীবাণু বা যে মাইক্রোবসগুলো থাকে সেগুলোকে বক্ষণ প্রক্রিয়া। আর হচ্ছে ফিনোসাইটোসিস, এটাও কিন্তু আপনার জীবাণু বক্ষণ প্রক্রিয়া, যেটা একটা মেকানিজম আছে, এনজাইমের ক্রিয়া আছে। সো এই কাজগুলো আমাদের কোষ ঝিল্লি করে থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো ক্লাসটা জুড়েই তোমরা যা জেনেছো আমি জানি, তোমরা যা জেনেছো তুমি জানো না। তো তোমাকে জানানোর জন্যই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ছিল। সো পুরো কোষ ঝিল্লি জুড়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোষ ঝিল্লিতে আসলে কি কি আছে কিংবা কি কি নাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পরবর্তী প্লেলিস্টের ক্লাসগুলো একই ধারাবাহিকতায় যাবে। আমাদের নেক্সট বায়োলজিতে লেকচার 4, প্লেলিস্টের লেকচার 4-এ থাকবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা লেকচার 4-এ তোমাদেরকে দিব সাইটোপ্লাজমীয় কোষীয় অঙ্গাণু, যেখানে থাকবে সাইটোপ্লাজম নিয়ে বিস্তারিত তথ্য, পাশাপাশি থাকবে আমাদের অন্যতম যে উপাদান কোষীয় অঙ্গাণু, প্লাস্টিড কিংবা মাইটোকন্ড্রিয়ার উপরে ডিটেলস লেকচার। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ওমেগার পাশেই থাকেন। আসসালামু আলাইকুম।